কি বলছো? আগের দিনে এই কে অন করেছিস, শেয়ার করেছিস রে? কার শেয়ার হয়ে গেছে একটু দেখ। কে শেয়ার করেছিস? আকাশ শেয়ারটা অফ কর, শেয়ারটা অফ কর আকাশ। ধ্যাৎ, এই আকাশ শেয়ারটা অফ করে, তোকে রিমুভ করছি। আচ্ছা, আগের দিনে ক্লাস সবাই করেছিলে তো? আগের দিনে ক্লাস সবাই করেছিলে? হ্যাঁ বলো। ক্লাস রেকর্ডিং তো দিদা হয়েছে, দিদা হয়নি? আচ্ছা দেখছি। আচ্ছা, আমার কথা এবং ভয়েস পুরো ক্লিয়ার আছে তো? আমার কথা এবং ভয়েস সব ক্লিয়ার আছে তো? একবার দেখো তো, কথা এবং ভয়েসটা সব ক্লিয়ার আছে কিনা। আচ্ছা, আগের দিনে চলো শুরু করি আমরা। আগের দিনে আমরা তোমাদের সিন্ধু সভ্যতা সম্পর্কে আলোচনা করা হয়েছিল। তো আজকে সেখান থেকে কিছু কোয়েশ্চেন আছে, তারপরে আমরা বৈদিক সভ্যতা নিয়ে আলোচনা করব। তো তোমরা সবাই অ্যান্সার দেবে, হ্যাঁ প্রত্যেকেই কিন্তু অ্যান্সার দেবে। দেখো তো তোমরা অ্যান্সার দিতে পারছো কিনা দেখো। প্রথম প্রশ্ন হচ্ছে, প্রথম প্রশ্ন হচ্ছে দুর্গ ছাড়া একমাত্র হরপ্পা সাইট শহর কোনটি? দুর্গ ছাড়া একমাত্র হরপ্পা সাইট কোনটি? দুর্গ ছাড়া একমাত্র হরপ্পা সভ্যতার সাইট কোনটি? দুর্গ ছাড়া মানে দুর্গ নেই বা সিটাডেল নেই, সিটাডেল নেই এইরকম এমন একটা শহরের নাম বলো যেটা হরপ্পা সভ্যতার অন্তর্গত। সিটাডেল নেই এরকম একটা শহরের নাম বলো। সঠিক অ্যান্সার হবে, সঠিক অ্যান্সার হবে, সঠিক অ্যান্সার হবে অপশন সি, চানহুদ্র। সঠিক অ্যান্সার অপশন সি, চানহুদ্র। চানহুদ্র ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের, মাতৃদেবীর আরাধনা সঙ্গে যুক্ত ছিল, মাতৃদেবীর আরাধনার সাথে যুক্ত ছিল আর্য সভ্যতা, ভূমধ্যসাগরীয় সভ্যতা, সিন্ধু সভ্যতা, না পরবর্তী বৈদিক সভ্যতা? মাতৃ আরাধনার সঙ্গে যুক্ত ছিল, মাতৃ আরাধনার সঙ্গে যুক্ত ছিল কোন সভ্যতা? মাতৃ আরাধনার সাথে যুক্ত ছিল কোন সভ্যতা? আর্য সভ্যতা, ভূমধ্যসাগরীয় সভ্যতা, সিন্ধু সভ্যতা, না পরবর্তী বৈদিক যুগের সভ্যতা? ভেরি গুড, সঠিক অ্যান্সার হবে মাতৃ আরাধনার সাথে যুক্ত ছিল সিন্ধু সভ্যতা। সঠিক অ্যান্সার হবে সিন্ধু সভ্যতা। পরের প্রশ্ন দেখো, ভীমবেটকা গুহা নিচের কোন রাজ্যে অবস্থিত? ভীমবেটকা গুহা নিচের কোন রাজ্যে অবস্থিত? ভীমবেটকা গুহা নিচের কোন রাজ্যে অবস্থিত? মধ্যপ্রদেশ, রাজস্থান, হরিয়ানা, গুজরাট। মধ্যপ্রদেশ, রাজস্থান, হরিয়ানা, গুজরাট। ভীমবেটকা গুহা কোন রাজ্যে অবস্থিত? ভীমবেটকা গুহা কোন রাজ্যে অবস্থিত?
ভেরি গুড, সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ মধ্যপ্রদেশ। অপশন এ মধ্যপ্রদেশ। পরের প্রশ্ন, নিচের কোনটি হরপ্পার সভ্যতার একটা শহর নয়? নিচের কোনটি হরপ্পা সভ্যতার একটি শহর নয়? নিচের কোনটি হরপ্পা সভ্যতার একটি শহর নয়? লোথাল, ধোলাভিরা, মেহেরগড়, সত্যাকহ। নিচের কোনটি হরপ্পা সভ্যতার একটা শহর নয়? লোথাল, ধোলাভিরা, মেহেরগড় না সত্যাকহ? লোথাল, ধোলাভিরা, মেহেরগড় না সত্যাকহ? সঠিক অ্যান্সার হবে অপশন সি মেহেরগড়। সঠিক অ্যান্সার হবে অপশন সি মেহেরগড়। অপশন সি মেহেরগড়। পরের প্রশ্ন, নিচের সিন্ধু উপত্যকা সভ্যতার নিচের কোন স্থানে, সিন্ধু সভ্যতার উপত্যকার কোন স্থানে ডকইয়ার্ড পাওয়া গেছে? ডকইয়ার্ড, ডকইয়ার্ড মানে কি বলতো? ডকইয়ার্ড শব্দের অর্থ কি? চানহুদ্র, লোথাল, কালিবঙ্গান না বানোয়ালি? ডকইয়ার্ড শব্দের অর্থ কি? ডকইয়ার্ড শব্দ হচ্ছে, ডকইয়ার্ড মানে হচ্ছে তোমার বন্দর, তাই না? বন্দর বা পোতাশ্রয়, পোতাশ্রয় বা বন্দর বলতে পারো। তো এই ডকইয়ার্ডের সন্ধান পাওয়া গেছে কোথায়? সিন্ধু সভ্যতা কোন অঞ্চলে? সেটা হচ্ছে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, লোথাল। লোথালের ডকইয়ার্ডের সন্ধান পাওয়া গেছে। লোথালের ডকইয়ার্ডের সন্ধান পাওয়া গেছে। পরের, সিন্ধু নিচের কোনখানে হরপ্পান সাইটটি হরিয়ানায় অবস্থিত? নিচের কোন হরপ্পান সাইটটি হরিয়ানায় অবস্থিত? নিচের কোন হরপ্পান সাইটটি হরিয়ানায় অবস্থিত? নিচের কোন হরপ্পান সাইটটি হরিয়ানায় অবস্থিত? অপশন এ রাখিগড়ি, অপশন বি ধোলাভিরা, অপশন সি লোথাল, অপশন ডি কালীবঙ্গান। নিচের কোন হরপ্পান সাইটটি হরিয়ানাতে অবস্থিত? হরিয়ানাতে অবস্থিত নিচের কোন হরপ্পান সাইটটি? সঠিক অ্যান্সার হবে রাখিগড়ি। অপশন এ রাখিগড়ি। সঠিক অ্যান্সার অপশন এ রাখিগড়ি। পরের, নিচের দেখো আমরা হিসার জেলাতে, হরিয়ানার হিসার জেলাতে রাখিগড়ি অবস্থিত। রাখিগড়ি গ্রামে অবস্থিত। এটা সিন্ধু উপত্যকার একটা স্থান রাখিগড়ি। এই সাইটটি কোন নদীর তীরে অবস্থিত? সরস্বতী নদীর সমভূমিতে অবস্থিত। ঘাগর নদী থেকে প্রায় 27 কিলোমিটার দূরে। হ্যাঁ, সরস্বতী নদীর সমভূমিতে ঘাগর বা ঘরঘরা নদীর থেকে প্রায় 27 কিলোমিটার দূরে এই সাইটটি কিন্তু অবস্থিত, রাখিগড়ি। রাখিগড়ি এই সাইটটি অবস্থিত। পরের, নিচের কোন নিচের কোন হরপ্পা সভ্যতার স্থানে দম্পতিদের সমাধি পাওয়া গেছে? মহেঞ্জোদারো, হরপ্পা, চানহুদ্র, লোথাল। নিচের কোথায় দম্পতিদের সমাধি পাওয়া গেছে? নিচের কোথায় দম্পতিদের সমাধি পাওয়া গেছে? মহেঞ্জোদারো, হরপ্পা, চানহুদ্র না লোথাল? মহেঞ্জোদারো, হরপ্পা, চানহুদ্র না লোথাল? নিচের কোথায় দম্পতিদের সমাধি পাওয়া গেছে? নিচের কোথায় দম্পতিদের সমাধি পাওয়া গেছে? সঠিক অ্যান্সার হবে, বলো সঠিক অ্যান্সার কি হবে? দম্পতিদের সমাধি। দম্পতিদের সমাধি পাওয়া গেছে অপশন ডি লোথালে। সঠিক অ্যান্সার হবে অপশন ডি লোথাল। সিন্ধু উপত্যকা সভ্যতার নিচের কোন স্থানটি সিন্ধু নদীর তীরে অবস্থিত নয়? দারুণ একটা প্রশ্ন আছে। সিন্ধু উপত্যকা সভ্যতার নিচের কোন স্থানটি
সিন্ধু নদীর তীরে অবস্থিত নয়, সিন্ধু নদীর তীরে অবস্থিত নয় কোন অঞ্চলটি? চানহুদ্র, মহেঞ্জোদারো, রোপার না কোট দিজি? সিন্ধু উপত্যকা সভ্যতার মানে সিন্ধু সভ্যতার সিন্ধু নদীর উপত্যকা অঞ্চলে কোন শহরটি অবস্থিত নয়? চানহুদ্র, মহেঞ্জোদারো, রোপার না কোট দিজি? সঠিক অ্যান্সার হবে অপশন সি, রোপার। রোপার কোন নদীর তীরে অবস্থিত বলতে পারবে কেউ? রোপার কোন নদীর তীরে অবস্থিত? রোপার কোন নদীর তীরে অবস্থিত? রোপার হচ্ছে, মনে রাখবে, রোপার সাটলেজ পাঞ্জাবে অবস্থিত, সাটলেজ শতদ্রু নদীর তীরে অবস্থিত। রোপার পাঞ্জাবে অবস্থিত, শতদ্রু নদীর তীরে অবস্থিত। রোপার কোথায় অবস্থিত? পাঞ্জাবে অবস্থিত, শতদ্রু নদীর তীরে। পরের প্রশ্ন। দেখো, এটা হচ্ছে আমাদের রোপার, ঠিক আছে? এই সাটলেজ নদীর তীরে অবস্থিত রোপার, সাটলেজ নদীর তীরে অবস্থিত পাঞ্জাবে রোপার। পরের প্রশ্ন দেখো, হরপ্পা কোন নদীর তীরে অবস্থিত ছিল? হরপ্পা কোন নদীর তীরে অবস্থিত ছিল? হরপ্পা কোন নদীর তীরে অবস্থিত? লুনি, ভোগা, সিন্ধু, রবি? হরপ্পা কোন নদীর তীরে অবস্থিত? হরপ্পা কোন নদীর তীরে অবস্থিত? হরপ্পা কোন নদীর তীরে অবস্থিত? সঠিক অ্যান্সার হবে রাবি নদীর তীরে অবস্থিত। হরপ্পা রাবি নদীর তীরে অবস্থিত। সঠিক অ্যান্সার রাবি। পরের প্রশ্ন, নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক? নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক? ভালো করে এটা পড়ে অ্যান্সার দাও। রোপার হলো একটি সিন্ধু সভ্যতার বসতি যা সতলজ সাটলেজ নদীর তীরে অবস্থিত। আর স্বাধীন ভারতের রোপার হলো প্রথম দিকের সিন্ধু সভ্যতার খননের স্থান, অর্থাৎ স্বাধীনতার পরে পরই এই স্থানটা খনন করা হয়েছিল। স্বাধীনতার পরে পরই এই স্থানটা খনন করা হয়েছিল। বিবৃতি, হ্যাঁ, আকাশকে আমি ব্লক করে দিয়ে রিমুভ করে দিচ্ছি, তাহলে আর জয়েন হতে পারবে না জীবনেও, আর সে আরও পারবে না। দেখো, অপশন এ তে বলেছে শুধুমাত্র একটা ঠিক, অপশন এ বলেছে শুধু এই একটা ঠিক, এক নম্বরটা ঠিক বিবৃতি এক ঠিক। অপশন বি তে বলেছে শুধুমাত্র দুই ঠিক। অপশন সি তে বলেছে এক এবং দুই উভয়ই ঠিক। অপশন ডি তে বলেছে কোনোটিও নয়। বলো তো কোনটা সঠিক হবে? অ্যান্সার কি হবে? ভেরি গুড, সঠিক অ্যান্সার হবে বোথ রাইট, তাই না? সঠিক অ্যান্সার হবে বোথ রাইট, সঠিক অ্যান্সার হয়ে যাবে বোথ রাইট। সঠিক অ্যান্সার হবে অপশন সি, বোথ। অপশন সি, বোথ।
তাহলে এটা সঠিক অ্যান্সার হবে অপশন সি বোথ, তাই তো? পরের পরের প্রশ্ন, নিম্নলিখিত প্রাচীন শহরগুলির মধ্যে কোনটি মানুষের কবরের নিচে কুকুরকে কবর দেওয়ার ইঙ্গিতের জন্য সুপরিচিত? নিম্নলিখিত প্রাচীন শহরগুলির মধ্যে কোনটি মানুষের কবরের নিচে কুকুরকে কবর দেওয়ার জন্য বিখ্যাত? ধোলাভিরা, কালীবঙ্গান, রাখিগড়ি না রূপার? ধোলাভিরা, কালীবঙ্গান, রাখিগড়ি না রূপার? অর্থাৎ নিচের কোন শহরটিতে মানুষের কবরের নিচে কুকুরকে কুকুরকে কবর দেওয়ার রীতি ছিল? মানুষের কবরের নিচে কুকুরকে কবর দেওয়ার রীতি ছিল। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার হবে এখানে। অপশন বি, কালীবঙ্গান। সঠিক অ্যান্সার হচ্ছে কালীবঙ্গান। সঠিক অ্যান্সার হবে কালীবঙ্গান। পরের প্রশ্ন, দেখো আমরা একবার দেখে নেব যে হরপ্পা কত সালে আবিষ্কৃত হয়? হরপ্পা আবিষ্কৃত হয় 1921 সালে। রাভি নদীর তীরে অবস্থিত। মহেঞ্জোদারো 1922 সালে। ইন্দাস বা সিন্ধু নদীর তীরে অবস্থিত। সুক্কা জেন্ডার 1929 সালে আবিষ্কৃত হয়। দাস্ত নদীর তীরে অবস্থিত। চানহুদ্র 1931 সালে আবিষ্কৃত হয়। ইন্দাস বা সিন্ধু নদীর তীরে অবস্থিত। কালীবঙ্গান এই শহরটি 1953 সালে ঘাগর নদীর তীরে অবস্থিত। লোথাল 1953 খ্রিস্টাব্দে। ভোগা নদীর তীরে অবস্থিত। ধোলাভিরা 1985 খ্রিস্টাব্দে। রান অফ কচ্ছ অর্থাৎ কচ্ছের রনের ধারে অবস্থিত ধোলাভিরা। সুরকোটাদা 1972 খ্রিস্টাব্দে অবস্থিত। সবরমতী অ্যান্ড ভাগোবা নদীর তীরে অবস্থিত। বানোয়ালি 1953 খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয়, 1973 খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয়। এটা সরস্বতী নদীর তীরে অবস্থিত। রোপার 1953 খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয়। এটা সাতলেজ বা শতদ্রু নদীর তীরে অবস্থিত। এবং কোট দিজি 1955 খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয়। এটা ইন্দাস বা সিন্ধু নদীর তীরে অবস্থিত। তাহলে দেখো সিন্ধু নদীর তীরে কোন কোন সভ্যতার অংশ রয়েছে? সিন্ধু নদীর তীরে রয়েছে মহেঞ্জোদারো। সিন্ধু নদীর তীরে রয়েছে চানহুদ্র। সিন্ধু নদীর তীরে রয়েছে কোট দিজি। তাহলে ইন্দাস নদীর তীরে কি কি রয়েছে? মহেঞ্জোদারো, চানহুদ্র এবং কোট দিজি। এই তিনটে সাইট আমাদের সিন্ধু নদের তীরেই অবস্থিত। সিন্ধু সভ্যতা সিন্ধু নদের তীরেই অবস্থিত এই তিনটে সাইট। পরের দেখো, না এটা তোমাদের ইউটিউবে দিয়ে দেবো। ইউটিউব থেকে তোমরা খাতায় ডাউনলোড করে নেবে বা খাতায় লিখে নেবে, কিংবা এখন লিখতে থাকো স্ক্রিনশট নিয়ে। দেখো এটা দুটো কলম আছে। একদিকে কি কি প্রত্নতত্ত্ব দ্রব্য পাওয়া গেছে আর কোথায় পাওয়া গেছে সেটা মেলাতে হবে। ভালো করে প্রশ্নটা দেখো। নাঙ্গল ক্ষেত সিটাডেল বিহীন একটা শহর। ঘোড়ার হাড় সুরক্ষিত শহর, মানে লোয়ার টাউনটা সুরক্ষিত খুব। মহেঞ্জোদারো, চানহুদ্র না কালীবঙ্গা না সুরকোটদা? দেখো কোটার সাথে কোনটা মেলাতে পারবে, কি অ্যান্সার হবে একটু ভেবেচিন্তে অ্যান্সার দিও সবাই। একটু ভেবেচিন্তে অ্যান্সার দাও। খুব সুন্দর প্রশ্ন। ভেরি গুড। সঠিক অ্যান্সার হবে অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। অনেকেই সঠিক অ্যান্সার দিয়েছে অপশন সি। নাঙ্গল ক্ষেত হচ্ছে কালীবঙ্গানে পাওয়া গেছে। একটা মেলাতে পারলে অনেকেই করতে পারবে। সিটাডেল বিহীন শহর তো এটা অনেকেই জানো তোমরা, অপশন বি
তাহলে দেখো একের সি আর দুইয়ের বি এটা মিলে গেছে একমাত্র সি এতেই, একের সি এবং দুইয়ের বি মিলে গেছে একমাত্র সি এতেই। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি। এবং তিনের সাথে ডি, ঘোড়ার হাড় পর্বতে কোথায়? ঘোড়ার সুরকোটাতে, এবং সুরক্ষিত শহর ছিল আমাদের মহেঞ্জোদারো। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি। সঠিক অ্যান্সার হবে অপশন সি। বোঝা গেছে প্রত্যেকের? হ্যাঁ বলো। হ্যাঁ দিয়ে দেবো, গ্রুপ গ্রুপে দিয়ে দেবো গো। হুম। পরের প্রশ্ন, নিচের কোনটি রাজস্থান রাজ্যে অবস্থিত হরপ্পার একটি পরিপক্ক পর্যায়? নিচের কোনটি হরপ্পার রাজ্যে অবস্থিত হরপ্পান সাইটের, মানে হরপ্পার একটা পরিপক্ক পর্যায়, হরপ্পার একটা পরিপক্ক পর্যায়? বলো, নিচের কোনটি রাজস্থান রাজ্যে অবস্থিত হরপ্পান সাইটের একটা স্থান? কোথায় অবস্থিত? কোনটা? কোনটা রাজস্থানে অবস্থিত? বলো অ্যান্সার দাও। কোনটা রাজস্থানে অবস্থিত? কোন সাইটটা? কোন সাইটটা রাজস্থানে অবস্থিত? ভেরি গুড, সঠিক অ্যান্সার হবে অপশন ডি কালীবঙ্গান। সঠিক অ্যান্সার হবে অপশন ডি কালীবঙ্গান। সঠিক অ্যান্সার অপশন ডি কালীবঙ্গান। পরের প্রশ্ন, হরপ্পানদের তৈরি করা সিলের আকৃতি কেমন ছিল? হরপ্পানদের তৈরি করা সিলের আকৃতি কেমন ছিল? বর্গক্ষেত্রাকার, ত্রিভুজাকার, বৃত্তাকার, না উপরোক্ত একাধিক? মানে উপরে সবগুলোই ছিল আর কি, বর্গক্ষেত্রও ছিল, ত্রিভুজাকারও ছিল, বৃত্তাকারও ছিল। হরপ্পানরা যে সিল তৈরি করতো সেই সিলের আকৃতিটা কেমন ছিল? হরপ্পানদের তৈরি শিলের আকৃতি কেমন? হরপ্পানদের তৈরি শিলের আকৃতিটা কেমন? বর্গাকার, ত্রিভুজাকার, বৃত্তাকার, না উপরের সবগুলি? সঠিক অ্যান্সার হবে অপশন এ বর্গাক্ষেত্রকার, স্কোয়ার। হরপ্পানদের তৈরি যে সিল ছিল সেই সিলের আকৃতি ছিল বর্গাক্ষেত্রকার, ঠিক আছে, স্কোয়ার। নেক্সট, নিচের কোন হরপ্পান সাইটটি আফগানিস্তানে অবস্থিত? নিচের কোন হরপ্পান সাইটটি আফগানিস্তানে অবস্থিত? সর্তুঘাই, বালাকোট, নাগেশ্বর, কালীবঙ্গান? নিচের কোন হরপ্পান সাইটটি আফগানিস্তানে অবস্থিত? আফগানিস্তানে দুটো সাইট আছে, দুটো সাইট আছে, খুব বিখ্যাত জনপ্রিয় সাইট আফগানিস্তানে অবস্থিত। বলতো কোন সাইটটি আফগানিস্তানে অবস্থিত? নিচের কোন সাইটটি আফগানিস্তানে অবস্থিত? সঠিক অ্যান্সার হবে সর্তুঘাই। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার হবে সর্তুঘাই। সর্তুঘাই ছাড়াও আরো একটা শহর আফগানিস্তানে অবস্থিত, বলতে পারবে কোনটা? সর্তুঘাই ছাড়াও আরো একটা শহর আমাদের আফগানিস্তানে অবস্থিত, হরপ্পা সভ্যতার একটা অংশ। সর্তুঘাই ছাড়াও সেটা কি, কেউ জানো কি নাম তার? আফগানিস্তানের একমাত্র সিন্ধু সভ্যতার স্থান হচ্ছে সর্তুঘাই এবং মুন্ডিকাক। সর্তুঘাই এবং মুন্ডিকাক এই এই দুটো অঞ্চল, এই দুটো শহর কোথায় অবস্থিত? হরপ্পা সভ্যতার অন্তর্গত এবং আফগানিস্তানের অন্তর্গত। হরপ্পা সভ্যতার অন্তর্গত এবং আফগানিস্তানের অন্তর্গত। পরের প্রশ্ন দেখো, নিচের কোনটি হরপ্পা সভ্যতার সবচেয়ে অনন্য বৈশিষ্ট্য?
হরপ্পা সভ্যতার নিচের কোনটি হরপ্পা সভ্যতার সবচেয়ে অনন্য বৈশিষ্ট্য? শহরের নগর পরিকল্পনা, কমিউনিটি মার্কেট, বৈদেশিক বাণিজ্য না যুক্তরাষ্ট্রীয় সরকার? হরপ্পা সভ্যতার সব থেকে অনন্য বৈশিষ্ট্য কোনটি? হরপ্পা সভ্যতার অনন্য বৈশিষ্ট্য কোনটি? সঠিক অ্যান্সার হবে অপশন এ, শহরের পরিকল্পনা বা যে টাউনশিপ সিস্টেম বা নগর পরিকল্পনা, এটা বলতে পারো নগর পরিকল্পনা। নগর পরিকল্পনা হচ্ছে হরপ্পা সভ্যতার সব থেকে একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। নগর পরিকল্পনা, প্রথম নগরায়ন ঘটছে আমাদের এই হরপ্পা বা সিন্ধু সভ্যতার প্রথম নগরায়ন। যদি অনেক সময় প্রশ্ন করে প্রথম নগরায়ন ঘটে কোন যুগে, না সিন্ধু সভ্যতার যুগে। ঠিক আছে, পরে প্রশ্ন দেখো, নিচের কোনটি হরপ্পা সভ্যতার সমসাময়িক ছিল? ক্রিট সভ্যতা। নিচের কোনটি হরপ্পা সভ্যতার সমসাময়িক ছিল? ক্রিট সভ্যতা, মিশরীয় সভ্যতা, গ্রিক সভ্যতা না রোমান সভ্যতা? নিচের কোনটি হরপ্পা সভ্যতার সমসাময়িক ছিল? ক্রিট সভ্যতা, মিশরীয় সভ্যতা, গ্রিক সভ্যতা না রোমান সভ্যতা? হরপ্পা সভ্যতার সমসাময়িক ছিল অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার হবে মিশরীয় সভ্যতা। মিশরীয় সভ্যতা হরপ্পা সভ্যতার সমসাময়িক ছিল। মিশরীয় সভ্যতা হরপ্পা সভ্যতার সমসাময়িক ছিল। পরের প্রশ্ন দেখো, নিচের কোন হরপ্পা স্থানে পুঁতি তৈরির কারখানা, এটা খুব গুরুত্বপূর্ণ, পুঁতি তৈরির কারখানা, ব্রিড ফ্যাক্টরি, পুঁতি তৈরির কারখানা কোথায় অবস্থিত? হরপ্পা সভ্যতার কোন জায়গায় পুঁতি তৈরির কারখানা গড়ে উঠেছে? আমরি, বানোয়ালি, লোথাল না রংপুর? পুঁতি তৈরির কারখানা কোথায় গড়ে উঠেছে? পুঁতি তৈরির কারখানা কোথায় গড়ে উঠেছে? বাহ, এত খুব সুন্দর করে ভুল অ্যান্সার দিচ্ছিস তোরা। পুঁতি তৈরির কারখানা কোথায় গড়ে উঠেছে বলছে? রংপুর, লেখানো আছে। সঠিক অ্যান্সার হবে অপশন সি, লোথাল। পুঁতি তৈরির কারখানা গড়ে উঠছে লোথালে। পুঁতি তৈরির কারখানা গড়ে উঠেছে লোথালে। যেটিতে হরপ্পা সভ্যতার নিম্নলিখিত স্থানগুলির মধ্যে প্রত্নতাত্ত্বিকরা একটি নাঙলযুক্ত মাঠের প্রমাণ পেয়েছেন। নাঙলযুক্ত মাঠের প্রমাণ পেয়েছেন। যেটিতে হরপ্পা সভ্যতার নিম্নলিখিত স্থানগুলির মধ্যে প্রত্নতাত্ত্বিকরা নাঙলযুক্ত মানে কর্ষিত মাঠ আর কি পেয়েছেন কোথায়? কালীবঙ্গান, হরপ্পা, মহেঞ্জোদারো, বনওয়ালি। নাঙলযুক্ত মাঠের প্রমাণ পেয়েছেন কোথায়? অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার হবে কালীবঙ্গান। সঠিক অ্যান্সার হবে কালীবঙ্গান। সঠিক অ্যান্সার হবে কালীবঙ্গান। পরের প্রশ্ন, সিন্ধু নদী কোন সিন্ধু উপত্যকায় বিশাল শস্য ভান্ডার আবিষ্কৃত হয়েছে? কোন সিন্ধু উপত্যকায় বিশাল আকৃতির শস্য ভান্ডার পাওয়া গেছে? লোথাল, চানুদ্র, হরপ্পা, ওপরের কেউই নয়। কোথায় বিশাল আকৃতির শস্য ভান্ডার পাওয়া গেছে? কোথায়? কোন সিন্ধু সভ্যতার কোন অঞ্চলে বা কোন নগরে বা কোন শহরে বা কোন স্থানে বিশাল আকৃতির শস্যাগার পাওয়া গেছে? বিশাল আকৃতির শস্য পাওয়া গেছে অপশন সি, হরপ্পাতে। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি, হরপ্পাতে। ভেরি গুড, অনেকেই ভালো অ্যান্সার দিয়েছো। তো 20টা কোয়েশ্চেন ছিল, কার কতগুলো ঠিক হলো? কার কতগুলো ঠিক হলো রে? হুম, কোনটা বলো? 11 নম্বর কোয়েশ্চেন। এটা
নিম্নলিখিত প্রাচীন শহরগুলির মধ্যে কোনটিতে মানুষের কবরের নিচে কুকুরকে কবর দেওয়ার ইঙ্গিতের জন্য সুপরিচিত? কালীবঙ্গান বলেছি? এটা কি কালীবঙ্গান বলেছি? আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। ঠিক আছে, কোনটা বলো? ঠিক আছে, দেখছি দেখছি শেষে দেখছি। দেখো, আজকে আমরা শুরু করব, আজকে আমরা শুরু করব বৈদিক সভ্যতা। ঠিক আছে, তো এই বৈদিক সভ্যতা খুবই গুরুত্বপূর্ণ একটা সভ্যতা। আমরা বলবো যে আহ, সিন্ধু সভ্যতার ধ্বংসের পর, সিন্ধু সভ্যতা ধ্বংস হয়ে যাওয়ার পর ভারতীয় উপমহাদেশে, সিন্ধু সভ্যতা ধ্বংস হয়ে যাওয়ার পর ভারতীয় উপমহাদেশে আমাদের যে সভ্যতার সৃষ্টি হয়েছিল বা যে সভ্যতা বিকাশ লাভ করেছিল, তার মধ্যে অন্যতম সভ্যতা হচ্ছে বৈদিক সভ্যতা। এখানে বৈদিক সভ্যতার একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে না, এই যুগে বেদ রচনা করা হয়েছিল বলে এই সভ্যতাটার নাম হচ্ছে বৈদিক সভ্যতা। ঠিক আছে, বেদ রচনা করা হয়েছিল বলে এই সভ্যতাটার নাম হচ্ছে বৈদিক সভ্যতা। তো আমরা প্রথমে কিছু বৈদিক সভ্যতা সম্পর্কে আলোচনা করব। না দেখো, সিন্ধু সভ্যতার, সিন্ধু বা হরপ্পা সভ্যতার অবলুপ্তির পর যে সভ্যতার নবরূপে ইতিহাসকে প্রাণোজ্জ্বল ও বৈশিষ্ট্যমণ্ডিত করে তুলেছিল তার নামই হচ্ছে বৈদিক সভ্যতা। মূলত বেদকে ভিত্তি করে এই সভ্যতা গঠন ঘটেছিল, তাই এই সভ্যতাকে বৈদিক সভ্যতা বলা হয়ে থাকে। মূলত বেদকে অবলম্বন করে এই সভ্যতা বিকাশ লাভ করেছিল, তাই এই সভ্যতাকে বলা হচ্ছে বৈদিক সভ্যতা। এবং এই সভ্যতার স্রষ্টাই হচ্ছে আর্যগণ। এই সভ্যতার স্রষ্টা কারা? না আর্যরা হচ্ছে বৈদিক সভ্যতার স্রষ্টা। ঠিক আছে, তো এটা কোন যুগের সভ্যতা আমাদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, এই সভ্যতাটা হচ্ছে কোন যুগের সভ্যতা বলতো? এই সভ্যতা কোন যুগের সভ্যতা? এটা হচ্ছে আমাদের সিন্ধু সভ্যতা ধ্বংসের পর, অর্থাৎ সিন্ধু সভ্যতা ছিল তাম্র ব্রোঞ্জ যুগের সভ্যতা। তো তারপরে ব্রোঞ্জ যুগ আসে, তাম্র ব্রোঞ্জ যুগের পর আমরা জানি ব্রোঞ্জ যুগ আছে, এবং ব্রোঞ্জের পরে আসে লৌহ যুগ। তো এটা সাধারণত ভারতের ইতিহাসে ব্রোঞ্জ যুগের শেষের দিকে এবং প্রারম্ভিক লৌহ যুগের সময়কাল, যখন বেদ সহ বৈদিক সাহিত্য মানে ওই 1500 থেকে 900 খ্রিস্টপূর্বাব্দ উত্তর ভারতীয় উপমহাদেশে রচিত হয়েছিল। বেদ যখন রচিত হয়েছিল সেই সময় সিন্ধু উপত্যকার সভ্যতার শেষ এবং দ্বিতীয় নগরায়নের মধ্যে, যখন সিন্ধু নামক যে প্রথম নগরায়ন শেষ হচ্ছে এবং দ্বিতীয় নগরায়ন শুরু হচ্ছে ভারতীয় উপমহাদেশে, এই সভ্যতাকে আমরা সাধারণত বলছি কি বৈদিক সভ্যতা। ঠিক আছে, তাহলে কোন সময়কালের সভ্যতা? এটা কোন সময়কালের সভ্যতা? না, এটা সাধারণত আমরা বলতে পারবো 1500 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। তাহলে সিন্ধু সভ্যতার অ্যাকচুয়ালি আমরা যদি দেখি, সিন্ধু সভ্যতার অ্যাকচুয়ালি সময়কালটা কখন? না, সিন্ধু সভ্যতা অ্যাকচুয়ালি বিকশিত হয়েছিল মোটামুটি ভাবে আমরা বলতে পারবো 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। ঠিক আছে, সরি, বৈদিক সভ্যতা বিকাশ লাভ করেছিল 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। আচ্ছা বলতো, এর আগে আমরা যে সিন্ধু সভ্যতা পড়েছি, সেই সিন্ধু সভ্যতার সময়কালটা কত ছিল? সিন্ধু সভ্যতার সময়কাল কত ছিল বলতো দেখি, এই বল, সিন্ধু সভ্যতার সময়কাল কত ছিল? ভেরি গুড, 2500 থেকে 1750। কেউ বলছে 2500 থেকে 1750, তবে অনেক ঐতিহাসিকদের অনেক মতভেদ আছে। কেউ বলেছে 2500 থেকে 1750, কেউ বলেছে 3000 থেকে 1750, তাই না? এরকম অনেক কিন্তু মতভেদ আছে। তা মোটামুটি ভাবে 2500 থেকে 1500 বা 2500 থেকে 1750 এরকম আমরা বলতে পারবো। তাহলে বৈদিক সভ্যতা বিকাশ লাভ করছে দেখো 1500 থেকে, ঠিক পরে পরেই 1500 থেকে মোটামুটি 600 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। ঠিক আছে, 1500 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত আমাদের বৈদিক সভ্যতা বিকাশ লাভ করছে। তো দেখো, এই আর্য, আমরা যে আর্য কথাটা শুনলাম, এই আর্য শব্দের অর্থ হচ্ছে শ্রেষ্ঠ বা সুসভ্য। সুসভ্য, ঠিক আছে,
আর্য শব্দের অর্থই হচ্ছে শ্রেষ্ঠ বা সুসভ্য। ওকে, আর্য বলতে একটা বিশেষ জাতিকে বোঝায় না, কিন্তু আর্য মানে যে একটা বিশেষ জাতি, এই আর্যরাই বৈদিক সভ্যতার সূচনা করেছিল। তো আর্য মানে কিন্তু একটা বিশেষ জাতিকে বোঝায় না, এটি একটি ভাষা গোষ্ঠী বা সাংস্কৃতিক গোষ্ঠী বলা হয় এটাকে। আর্যদের প্রধান বাহন হচ্ছে ঘোড়া। আর্যদের প্রধান বাহন হচ্ছে কে না, ঘোড়া। তো নারীদের শ্রদ্ধার আসনে বসানো হতো। এখানে কয়েকটি বিদুষী নারীর, বৈদিক সাহিত্যে কয়েকটি বিদুষী নারী উল্লেখ আমরা পাই। সেটা হচ্ছে অপালা, ঘোষা, যোধা, বিশ্বব্বারা, মমতা, লোপামুদ্রা। এরা হচ্ছে বৈদিক সাহিত্যে কয়েকজন বিখ্যাত বিদুষী নারী বলা চলে। তো ঋগ্বেদে বর্ণিত আর্য সভ্যতাকে আদি বৈদিক সভ্যতা বলা হয়। এটি ছিল গ্রাম কেন্দ্রিক। ঋগ্বেদে এই আর্য সভ্যতা, যে ঋগ্বেদে যে বর্ণনা করা আছে আর্য সভ্যতা, তো সেটাকে আদি বৈদিক সভ্যতা বলা হয়ে থাকে। আদি বৈদিক সভ্যতা এটি গ্রাম কেন্দ্রিক ছিল। ওকে, তো সমাজের মূল ভিত্তি ছিল একান্নবর্তী পরিবার। একান্নবর্তী পরিবার মানে মানে একটা পরিবারের অনেক শাখা পোশাখা, এটাকে বলা হচ্ছে একান্নবর্তী পরিবার। একটা পরিবারের মধ্যে কি অনেক শাখা পোশাখা। এই যে ফ্যামিলি ট্রি আমরা দেখেছি, এরকম ধরো তোমার দাদুরা 4 ভাই, এরকম একটা পরিবার, যেখানে এর আবার 4টে ছেলে, এর আবার 4টে ছেলে, এদের আবার 2টো করে ছেলে, এরকম ভাবে একটা বিরাট একটা একান্নবর্তী পরিবার তৈরি হয়েছিল। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে একান্নবর্তী পরিবার। এটাই সমাজের মূল ভিত্তি ছিল। ধারণা করা হয় খাইবার গিরিপথে, খাইবার যে গিরিপাস রয়েছে, সেই খাইবার গিরিপাসের গিরিপথ দিয়ে ভারতে প্রবেশ করেছিল আর্যরা। তো ভারতে মোটামুটি ভাবে মনে করা হয় যে 1500 খ্রিস্টপূর্বাব্দে ভারতে আর্যরা প্রবেশ করে। তাহলে আর্যরা কোথা থেকে এসছে এটা আমাদেরকে জানতে হবে। আর্যরা কোথা থেকে এসছে বলতো? বিভিন্ন জন বিভিন্ন রকম কিন্তু ভাবে এটা ব্যাখ্যা করেন। তো আমরা কয়েকজনের বক্তব্য আমরা জেনে নেব যে আর্যরা ঠিক কোথা থেকে এসছে। আর্যদের ভারত আগমন ঘটছে, দেখো আর্যদের ভারত আগমন ঘটছে মোটামুটি 1500 খ্রিস্টপূর্ব থেকে 600 খ্রিস্টপূর্বাব্দে, এই সময়কালটায় 1500 খ্রিস্টপূর্বাব্দে আশপাশ এই সময় আসে। তো আর্যদের আদি বাসভূমি সম্পর্কে সঠিক কোনো সিদ্ধান্ত উপনীত হতে না পারলেও ঐতিহাসিকরা কিন্তু বিভিন্ন মত প্রকাশ করেন। বালগঙ্গাধর তিলকের উক্তিটা দেখব, তিনি বলেছেন আর্যরা এসেছে উত্তর মেরু বা আর্কটিক অঞ্চল থেকে। পৃথিবীর যে উত্তর মেরু রয়েছে আর্কটিক, উত্তর মেরুর নাম কি? উত্তর মেরুটার নাম কি আমাদের? সুমেরু না কুমেরু? বলো। সুমেরু অঞ্চল থেকে, তাই না? বালগঙ্গাধর তিলক বলেছেন আর্কটিক অঞ্চল থেকে, অর্থাৎ উত্তর মেরু থেকে এসছে। ম্যাক্স মুলার বলেছেন মধ্য এশিয়া থেকে এসছে। আর্যরা কোথা থেকে এসছে? মধ্য এশিয়া থেকে। বেশ। ডক্টর রমেশচন্দ্র মজুমদার ও গর্ডন চাইল্ড, ডক্টর রমেশচন্দ্র মজুমদার ও গর্ডন চাইল্ড বলেছেন দক্ষিণ রাশিয়া থেকে আর্যরা ভারতে এসছে। কোথা থেকে? দক্ষিণ রাশিয়া থেকে। ম্যাক্স মুলার বলেছেন মধ্য এশিয়া থেকে। বালগঙ্গাধর তিলক বলেছেন উত্তর মেরু বা আর্কটিক অঞ্চল থেকে আর্যরা ভারতে আসেন। ঠিক আছে, আর্কটিক অঞ্চল থেকে আর্যরা ভারতে আসেন। ওকে, নেক্সট দেখো, এরপরে বৈদিক সভ্যতার কাল পর্ব সম্বন্ধে আমরা একটু জেনে নেব। যে বৈদিক বা আর্য সভ্যতার স্রষ্টা আর্যগণই খ্রিস্টপূর্ব 1500 থেকে 600 এই সময়কালকে আমরা কি বলবো? এই সভ্যতা বিকাশ লাভ করে। এটা মূলত এই সভ্যতাকে মূলত দুটো পর্যায়ে ভাগ করা যায়। কি বললাম? বৈদিক সভ্যতাকে মূলত দুটো পর্যায়ে ভাগ করা যায়। একটা ঋগ বৈদিক যুগ, 1500 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত এই সময়কালকে ঋগ বৈদিক যুগ বলা হয়। তাহলে আর্য সভ্যতা বা বৈদিক সভ্যতার দুটো ভাগ, একটা প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব। প্রথম পর্বটা দেখো, প্রথম পর্বটা হচ্ছে 1500 থেকে, প্রথম পর্বটা হচ্ছে 1500 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। এটাকে বলা হয় ঋগ বৈদিক যুগ। এটাকে কি বলা হয়? ঋগ বৈদিক যুগ। এবং আরেকটা হচ্ছে পরবর্তী বৈদিক যুগ। এই পরবর্তী বৈদিক যুগের কালসীমা কত? 1000 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। যদি প্রশ্ন করে কোন যুগে বৈদিক বা সাহিত্য, যেটা আমাদের ঋগ্বেদ, পৃথিবীর প্রাচীনতম গ্রন্থ বলা চলে এটাকে,
বা প্রাচীনতম সাহিত্য বলা হয় ঋগ্বেদ। এই ঋগ্বেদ কোন যুগে রচিত হয়েছিল? ঋগ বৈদিক যুগে না পরবর্তী বৈদিক যুগে? বলতে পারবে? ঋগ্বেদ কোন যুগে রচিত হয়েছিল? ঋগ্বেদ রচিত হয়েছিল ঋগ বৈদিক যুগে, অর্থাৎ মোটামুটি ভাবে মনে করা হয় এই 1000 খ্রিস্টপূর্বাব্দে আমাদের ঋগ্বেদ রচনা করা হয়েছিল। এবং ঋগ্বেদ ছাড়াও আরো যে বেদগুলো রয়েছে সেটা পরবর্তীকালে রচিত হয়, অর্থাৎ পরবর্তী বৈদিক যুগে ওগুলা ইনক্লুড করা হয়। ঋগ্বেদ যেটা একদম বেদের একদম প্রথম অংশ যেটা ঋগ্বেদ, সেটা 1000 খ্রিস্টপূর্বাব্দে অর্থাৎ ঋগ বৈদিক যুগে রচনা করা হয়। এবং এই জন্যই এটার নামই হচ্ছে ঋগ বৈদিক যুগ। ওকে, এটার নামই হচ্ছে কি ঋগ বৈদিক যুগ। নেক্সট দেখো, এরপর আসবো ঋগ বৈদিক যুগ। এই ঋগ বৈদিক যুগের সামাজিক জীবন কেমন ছিল? ঋগ বৈদিক যুগের সামাজিক জীবন কেমন ছিল? ঋগ বৈদিক যুগে দেখো, বৈদিক সমাজে প্রথম দিকে বৈদিক সমাজে বর্ণভেদ বা জাতিভেদ প্রথার প্রচলন ছিল না প্রথম দিকে। তাহলে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঋগ বৈদিক যুগের প্রথম দিকে বৈদিক সমাজে কিন্তু জাতিভেদ প্রথা বা বর্ণভেদ প্রথার প্রচলন ছিল না। তাহলে আমরা জানবো যে বর্ণভেদ প্রথা মানে কি। কটা বর্ণ ছিল? কটা বর্ণ ছিল? 4টে বর্ণ ছিল। কি কি গো? 4টে বর্ণ কি কি লিপিকা? 4টে বর্ণ কি কি? হুম, 4টে বর্ণ কি কি গো? ভেরি গুড। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র, তাই না? এই 4টে বর্ণ ছিল, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। তবে ঋগ বৈদিক যুগের প্রথমে কিন্তু এই বর্ণভেদ প্রথাটা ছিল না। তখন আর্য সমাজ 3টে শ্রেণীতে বিভক্ত ছিল। এক হচ্ছে যোদ্ধা বা রাজন্য, 2 নম্বর হচ্ছে ব্রাহ্মণ বা পুরোহিত, 3 নম্বর হচ্ছে বৈশ্য বা সাধারণ আর্য। এই 3টে বর্ণে আর্য সমাজ ঋগ বৈদিক যুগের প্রথম দিকে এই আর্য সমাজ এই 3টে বর্ণে বিভক্ত ছিল। প্রথম দিকে জাতিভেদ প্রথা বা বর্ণভেদ প্রথা কিছুই ছিল না, এটা কিন্তু মনে রাখবে। প্রথম দিকে জাতিভেদ প্রথা বা বর্ণভেদ প্রথা কিন্তু কিছুই ছিল না। এরপর দেখো, বৈদিক সমাজে জাতিভেদ ছিল না, তবে বর্ণভেদ ছিল। বৈদিক সমাজে বর্ণভেদটা ছিল, জাতিভেদটা ছিল না, তবে বর্ণভেদ ছিল। পরে বৈদিক যুগে রাষ্ট্রের ভিত্তি ছিল পরিবার। বৈদিক যুগে যে রাষ্ট্র ব্যবস্থা তার মূল ভিত্তি ছিল পরিবার। ঠিক আছে, পরিবার। পরিবার ছিল পিতৃতান্ত্রিক, মনে রাখবে পরিবার ছিল পিতৃতান্ত্রিক। এই পরিবারের প্রধানকে বলা হতো কুল, পরিবারকে বলা হতো কুল, এবং পরিবারের প্রধানকে বলা হতো গৃহপতি বা কুলপ, বা একে কুলোপাও বলা হয়ে থাকে, কুলোপা। ঠিক আছে, গৃহপতি, কুলপ বা কুলোপাও বলা হয়ে থাকে। নেক্সট হচ্ছে আর্য সমাজে একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে এদের সমাজ 4টে আশ্রমে বিভক্ত ছিল। একটা আর্য শিশুকে 4টে অবস্থার মধ্য দিয়ে তার জীবনকে অতিবাহিত করতে হতো। সেই 4টে অবস্থাকে বলা হচ্ছে চতুরাশ্রম প্রথা। এই চতুরাশ্রম প্রথা কি কি? একদম স্টেপ বাই স্টেপ। ব্রহ্মচর্য, 2 নম্বর হচ্ছে গার্হস্থ্য, 3 নম্বর হচ্ছে বানপ্রস্থ এবং 4 নম্বর হচ্ছে সন্ন্যাস। কি কি? ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ এবং সন্ন্যাস। এই 4টে পরপর স্টেপ বাই স্টেপ অনেক সময় পরীক্ষায় দিয়ে দেয়। এই 4টে চতুরাশ্রম হচ্ছে, 4টে আশ্রম হচ্ছে ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ এবং সন্ন্যাস। খুব ইম্পর্টেন্ট একটা তথ্য, ঋগ্বেদে এরা কিন্তু মনে করো এই যে আর্যরা কিন্তু গাভীকে হত্যা করতে পারতো না, অর্থাৎ গরুকে তারা পুজো করত। ঠিক আছে, গরুকে কি করতো? তারা পুজো করত। বলতো সিন্ধু সভ্যতায় কোন পশুকে পুজো করা হতো? আর্য সভ্যতায় যেমন গরুকে পুজো করা হতো, সেরকম সিন্ধু সভ্যতায় কোন পশুকে পুজো করা হতো? বলো, কোন পশুকে? কোন পশুকে? আরে পশুপতি পশু না,
ছি ছি ছি, কি বলছিস? পশুপতি মানে হচ্ছে প্রোটোশিবা, একটা ধ্যানরত যোগী যার চারপাশে 5টা পশু থাকতো। ও কোনো পশু না, একটা ধ্যানরত একটা যোগী। কোন পশুকে পুজো করা হতো? ষাঁড়। সিন্ধু সভ্যতায় ষাঁড়কে পুজো করা হতো, বৃষ। ষাঁড়কে পুজো করা হতো সিন্ধু সভ্যতায়। আর আর্য সভ্যতায় গরুকে পুজো করা হয়। আর্য সভ্যতায় গরুকে পুজো করা হয়, ঠিক আছে। তো ঋগ্বেদে গাভীকে অঘ্না, অঘ্না বলা হতো। ঋগ্বেদে গাভীকে কি বলা হতো? অঘ্না বলা হতো। এই অঘ্না শব্দের অর্থ হলো যাকে হত্যা করা যায় না। অঘ্না শব্দের অর্থ হলো যাকে কি করা যায় না? হত্যা করা যায় না। অঘ্না, অঘ্না, ঠিক আছে, যাকে হত্যা করা যায় না। নেক্সট, এরপর চলে আসবো পরবর্তী বৈদিক যুগে সামাজিক জীবন কেমন ছিল। দেখো, পরবর্তী বৈদিক যুগে ব্রাহ্মণ এবং ক্ষত্রিয়দের ক্ষমতা, মর্যাদা, প্রভাব, প্রতিপত্তি কিন্তু অনেকাংশে বৃদ্ধি পায় আগের তুলনায়। ব্রাহ্মণরা আর ক্ষত্রিয়রা সমাজের একদম নেতৃত্ব স্থানীয় হয়ে গেছিল, ঠিক আছে। বৈশ্য এবং শূদ্রের মর্যাদা, মান মর্যাদা ধীরে 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 কমতে থাকে, এবং এতটাই কমতে থাকে যে তাদের অবস্থা কিন্তু অনেক শোচনীয় হয়ে যায়। পরবর্তী বৈদিক যুগে মনে রাখবে অনুলোম এবং প্রতিলোম বিবাহ চালু হয়। অনুলোম বিবাহ কি আর প্রতিলোম বিবাহ বা কি? অনুলোম প্রতিলোম বিবাহ সম্বন্ধে অনেক পরীক্ষায় দেখেছি পড়েছে। তো অনুলোম প্রতিলোম বিবাহটা কি? অনুলোম হলো উচ্চ বর্ণের স্বামী, স্বামী উচ্চ বর্ণের আর স্ত্রী হচ্ছে তোমার নিম্ন বর্ণের, ঠিক আছে। স্বামী উচ্চ বর্ণের আর স্ত্রী হচ্ছে নিম্ন বর্ণের স্ত্রী, এই মধ্যে যে বিবাহ হতো সেটাকে বলা হচ্ছে অনুলোম বিবাহ। আর প্রতিলোম হচ্ছে ঠিক তার উল্টোটা, অর্থাৎ উচ্চ বর্ণের স্ত্রী এবং নিম্ন বর্ণের স্বামী। নিম্ন বর্ণের স্বামী আর উচ্চ বর্ণের স্ত্রী, এটা হচ্ছে প্রতিলোম। আর অনুলোমটা কি? অনুলোম মানে হচ্ছে তোমার উচ্চ বর্ণের স্বামী এবং নিম্ন বর্ণের স্ত্রী, এটাকে বলা হচ্ছে অনুলোম, ঠিক আছে, অনুলোম। ওকে, এছাড়া আরো অনেক তোমার বিবাহ রীতি ছিল, শুধুমাত্র অনুলোম প্রতিলোমই না। যেমন গান্ধর্ব বিবাহ, তারপরে রাক্ষস বিবাহ, হ্যাঁ, এরকম অনেক প্রজাপতি ঋষি বিবাহ, এরকম অনেক বিবাহ কিন্তু প্রচলিত ছিল। ওগুলো পরে আলোচনা করে দেবো। এখন দেখো, সামাজিক পার্থক্যে বর্ণ ব্যবস্থা আরো স্বতন্ত্র হয়ে ওঠে। এই বর্ণ ব্যবস্থাটা কি হয় অ্যাকচুয়ালি ধীরে 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 পরবর্তী বৈদিক যুগে, হ্যাঁ, যে যা পেশা করতো, মানে যে যা পেশায় নিযুক্ত ছিল সেই পেশা অনুসারে একটা বর্ণ তৈরি হয়ে যেত। যেমন কর্মকার, যেমন চর্মশিল্পী, যেমন ছুতোর, যেমন মানে যে যা কাজ করতো সেই কাজটাকে ভিত্তি করে, হ্যাঁ, বর্ণ, যেটা আমাদের এখনো পর্যন্ত প্রচলিত হয়ে গেছে। হ্যাঁ, সেই অর্থাৎ যার পেশাগত একটা বর্ণের সৃষ্টি হয়ে গেছে, এবং এটা আরো মানে মানে কঠোর হয়ে যায়, মানে আরো বেশি প্রকট হয়ে ওঠে এটা বংশগত হয়ে যাওয়াতে। মানে কামারের ছেলে সে কামারই হবে, সুতোরের ছেলে সে সুতোরই হবে, ঠিক আছে, রাজা ছেলে সে রাজাই হবে। অর্থাৎ বংশ পরম্পরায় এটা হওয়াতে এটা আরো বেশি প্রকট হয়ে ওঠে, ঠিক আছে। এবং সামাজিক ক্রমবর্ধমান হারে সমাজের 4টি বিভাগ ছিল: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র, ঠিক আছে। সমাজের প্রধান 4টি বিভাগ ছিল। দেখো, ব্রাহ্মণ যারা পুরোহিত, পূজা অর্চনা করতো, রাজাকে পরামর্শ দান করতো, যাগযজ্ঞ করতো, তারা ব্রাহ্মণ। ক্ষত্রিয় যারা শাসক শ্রেণী, যারা যুদ্ধ করতো। বৈশ্য যারা কৃষি ব্যবসায়ী, যারা কৃষক, ব্যবসায়ী এবং কারিগর শ্রেণী, তারা বৈশ্য। এবং শূদ্র কারা? এই উচ্চ 3 শ্রেণীকে যারা সার্ভিস দিত, এই উচ্চ 3 শ্রেণীর যারা সেবা করত, তারাই শূদ্র নামে পরিচিত, ঠিক আছে। নেক্সট দেখো, সভা এবং সমিতির মতো জনসভায় মহিলাদের যোগদানের অনুমতি ছিল না। সমাজে তাদের অবস্থান কমে গেছে। তাহলে আমরা আগে দেখেছি, অর্থাৎ ঋগ বৈদিক যুগে দেখেছি মহিলাদের বা নারীদের স্থান কিন্তু উচ্চ স্থানে ছিল। নারীরা কিন্তু উচ্চ স্থানে অধিকার করেছিল। ঘোষা, অপালা, বিশ্ববারা, মমতা, হ্যাঁ, যোধা প্রভৃতি অনেক নারীদের, বিদুষী নারীর কথা আমরা জানলাম। কিন্তু পরবর্তী বৈদিক যুগে বাবা কিন্তু নারীদের অবস্থানটা কিন্তু আস্তে 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 কমতে থাকে, ঠিক আছে। বাল্য বিবাহ সাধারণ হয়েছে, অর্থাৎ বাল্য বিবাহ শুরু হয়ে গেছে। পেশাভিত্তিক উপজাতি ও উদ্ভূত হয়েছে, গোত্রগুলিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছিল। এই হচ্ছে তোমার পরবর্তী
বাল্যকালের পরবর্তী বৈদিক যুগের সামাজিক জীবন। নেক্সট দেখো, এরপরে ঋগ বৈদিক যুগের রাজনৈতিক জীবন কেমন ছিল। এই ঋগ বৈদিক যুগের রাজনৈতিক জীবন জানতে গেলে আমাদের রাজনৈতিক কাঠামোটা কেমন ছিল সেটা আমাদেরকে প্রথমে জানতে হবে। রাজনৈতিক কাঠামোটা কেমন ছিল, রাজনৈতিক কাঠামো মানে রাষ্ট্র ব্যবস্থার মূল ভিত্তিটা কি। রাষ্ট্র ব্যবস্থার মূল ভিত্তি হচ্ছে পরিবার। কি বললাম, পরিবার, অর্থাৎ একে বলা হচ্ছে কুল। এটা হচ্ছে রাষ্ট্র ব্যবস্থার সর্বনিম্ন স্তর বা রাষ্ট্র ব্যবস্থার ভিত্তি বলা হয়। তাহলে ঋগবৈদিক যুগে বা আর্য সভ্যতার রাষ্ট্র ব্যবস্থার মূল ভিত্তি কি, রাষ্ট্র ব্যবস্থার মূল ভিত্তি হচ্ছে কুল বা পরিবার। এই কুলের প্রধানকে বলা হতো কুলপতি বা কুলপা বা কুলপ। এই কুলের প্রধানকে বলা হতো কুলপতি বা কুলপা বা কুলপ। নেক্সট হচ্ছে যে কয়েকটি পরিবার নিয়ে তৈরি হতো গোষ্ঠী বা উপজাতি বা গ্রাম। কি বললাম, এই কয়েকটি পরিবারের সমন্বয়ে গড়ে উঠত গোষ্ঠী, উপজাতি বা গ্রাম, এবং কয়েকটি গ্রাম নিয়ে তৈরি হতো বিষ। কয়েকটি গ্রাম নিয়ে তৈরি হতো বিষ, এবং বিষের প্রধানকে বলা হতো বিষপতি। কয়েকটি গ্রাম নিয়ে তৈরি হতো বিষ, এবং বিষের প্রধানকে বলা হতো বিষপতি। কয়েকটি বিশেষ সমন্বয়ে তৈরি হতো জন। কয়েকটি বিশেষ সমন্বয়ে তৈরি হতো। এই জনের প্রধানকে কি বলা হতো, রাজন, গোপ বা স্বয়ং রাজা। কি বললাম, এই বিশ্বের প্রধানকে বলা হতো, বিশ্বের প্রধানকে মানে বলা হতো বিষপতি। কয়েকটা বিশেষ সমন্বয়ে তৈরি হতো জন, তারপর এই জনের প্রধানকে বলা হতো রাজন, গোপ বা স্বয়ং। ঠিক আছে, স্বয়ং রাজা। এবং জনের সমন্বয়ে তৈরি হতো একটা গোটা দেশ বা রাষ্ট্র। তাহলে আমরা যদি একটু দেখি, তাহলে একদম নিচে থেকে রয়েছে, একদম এই পিরামিডটা রাষ্ট্র ব্যবস্থার একদম পিরামিডের নিচে থেকে রয়েছে, নিচে রয়েছে পরিবার। ঠিক আছে, তার উপরে কে রয়েছে, তার উপরে রয়েছে গ্রাম বা উপজাতি বা গোষ্ঠী বা গ্রাম। তার উপরে কে রয়েছে, গ্রাম নিয়ে তৈরি হচ্ছে বিষ, কয়েকটা বিষ নিয়ে তৈরি হচ্ছে কি জন, এবং কয়েকটা জেন নিয়ে তৈরি হচ্ছে রাষ্ট্র বা দেশ। ঠিক আছে, তাহলে রাজা কি শাসন করত, একটা জনকে শাসন করত। রাজা কিন্তু একটা পুরো রাষ্ট্রকে শাসন করত না। রাজা কাকে শাসন করত, রাজার হাতে কি ছিল, একটা জন ছিল, একটা জন। ঠিক আছে, রাজার হাতে কি ছিল, একটা জন। এই জনকে, একাধিক জন ছিল, এই জন থেকে পরবর্তীকালে আমরা জনপদ নামটা শুনেছি। জনপদ, একাধিক জনপদ গড়ে উঠেছিল। অর্থাৎ দেখা যায় এক একটা জনেই রাজারা অবস্থান করত। ঠিক আছে, এরকম একাধিক জন নিয়ে তৈরি হতো একটা রাষ্ট্র বা দেশ। একাধিক জন নিয়ে তৈরি হতো একটা রাষ্ট্র বা দেশ। ভেরি গুড। নেক্সট দেখো, এরপরে ঋগ বৈদিক যুগে রাজনৈতিক জীবনে আরো কিছু আমাদের তথ্য জানতে হবে। যেমন রাজন ছিলেন উপজাতীয় প্রধান, তাকে শাসন কার্যে সাহায্য করতেন গ্রামণী। ভালো করে দেখো, এই যে রাজা অর্থাৎ জনের প্রধান কে বলা হতো রাজা, তাকে কারা কারা সাহায্য করত, সে হচ্ছে উপজাতীয় প্রধান, তাকে সাহায্য করত গ্রামণী। এই গ্রামণী কাদেরকে বলা হয়, গ্রামণী কাদেরকে বলা হয়, গ্রামের প্রধানকে বলা হচ্ছে গ্রামণী, তাই না, গ্রামের প্রধানকে বলা হচ্ছে গ্রামণী। আর কারা সাহায্য করতো, দূত, সেনানী, সেনা প্রধানকে বলা হচ্ছে সেনানী, পুরোহিত এবং গুপ্তচর। এরা ছিল রাজার প্রধান উপদেষ্টা বলতে পারো, রাজাকে বিভিন্ন কাজে সাহায্য করত। আর এই পদগুলো হচ্ছে বংশানুক্রমিক ছিল, মনে রাখবে, এই যে পদ এগুলা কিন্তু বংশ পরম্পরায় পাওয়া যেত। নেক্সট হচ্ছে বৈদিক যুগে সভা সমিতি নামক দুটি পরামর্শদাতা রাজাকে পরামর্শ দিত। দুটো কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান বলতে পারো, একটা নাম হচ্ছে সভা আর একটা নাম হচ্ছে সমিতি। কি বললাম, একটা নাম হচ্ছে সভা আর একটা নাম হচ্ছে সমিতি। তো এই দুটো সভা সমিতির উল্লেখ পাওয়া যায়। সভা কি কি নিয়ে গঠিত হতো, দেখো, সভা গঠিত হতো রাজ্যের প্রাচীন ও অভিজ্ঞ বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের নিয়ে সভা গঠিত হতো। রাজ্যের প্রাচীন এবং অভিজ্ঞ, যারা অনেক বয়স্ক, অভিজ্ঞতা আছে যাদের বেশি, তাদেরকে নিয়ে তৈরি হতো সভা।
এবং সমিতি গঠিত হতো রাজ পরিবারের বিভিন্ন ব্যক্তি ও সাধারণ প্রজাদের নিয়ে তৈরি হতো সমিতি। তাহলে সমিতি কাদের নিয়ে গঠিত হতো? রাজ পরিবারে বিভিন্ন প্রজাদের নিয়ে এবং রাজ পরিবারের বিভিন্ন সদস্যদের নিয়ে তৈরি হতো সমিতি। বিভিন্ন ব্যক্তি, সদস্য, প্রজা এদেরকে নিয়ে হতো সমিতি। এবং সভা গঠিত হতো রাজ্যের অভিজ্ঞতা সম্পন্ন বিভিন্ন ব্যক্তি, বয়স্ক, যাদের অনেক অভিজ্ঞতা আছে তাদেরকে নিয়ে তৈরি হতো সভা। এই সভার উল্লেখ পাওয়া যায় ঋগ্বেদের ষষ্ঠ এবং অষ্টম মণ্ডলে। একইভাবে প্রথম এবং নবম মণ্ডলে আছে সমিতির নাম। ঋগ্বেদের প্রথম এবং নবম মণ্ডলে আছে সমিতির নাম এবং সভার উল্লেখ পাওয়া যায় ঋগ্বেদের ষষ্ঠ এবং অষ্টম মণ্ডলে। ঋগ্বেদের ষষ্ঠ এবং অষ্টম মণ্ডলে সভা এবং প্রথম এবং নবম মণ্ডলে আছে সমিতির নাম। নেক্সট দেখো, পরবর্তী বৈদিক যুগের রাজনৈতিক জীবন কি ছিল? পরবর্তী বৈদিক যুগের রাষ্ট্রীয় সংগঠন শাসন ব্যবস্থা ছিল গণতান্ত্রিক। আস্তে আস্তে সেটা গণতান্ত্রিকে রূপান্তরিত হয়ে যায়। পরবর্তী বৈদিক যুগের রাষ্ট্র ব্যবস্থা ছিল গণতান্ত্রিক। সভা সমিতির গুরুত্ব হ্রাস পায়, পরিবর্তে রাজার ক্ষমতা কিন্তু বহুগুণ বৃদ্ধি পায়। রাজার ক্ষমতা বহুগুণ বৃদ্ধি পায়, সভা সমিতির গুরুত্ব হ্রাস পেয়ে যায়। পরবর্তী বৈদিক যুগে নারীদের সম্পত্তিতে উত্তরাধিকার ছিল না। পরবর্তী বৈদিক যুগে নারীদের সম্পত্তিতে কিন্তু কোনো উত্তরাধিকার ছিল না, মানে উত্তরাধিকার সূত্রে নারীরা কিন্তু কিছু পেত না। নেক্সট হচ্ছে আমরা দেখব ঋগ বৈদিক যুগের অর্থনৈতিক জীবন কেমন ছিল। বৈদিক যুগে আর্যদের অর্থনৈতিক জীবনের মূল ভিত্তি ছিল কৃষিকাজ। খুব ইম্পর্টেন্ট। বৈদিক যুগের অর্থনৈতিক জীবন হিসাবে যদি জীবন দেখতে চাই তাহলে আমরা দেখব যে আর্যদের প্রধান জীবিকা হচ্ছে, মূল ভিত্তি হচ্ছে কৃষিকাজ। বৈদিক যুগে কর্ষিত ভূমিকে বলা হতো ক্ষেত্র বা উর্বরা এবং কৃষককে বলা হতো কৃষ্টি। তাহলে কৃষিকাজ হচ্ছে বৈদিক যুগের জীবনের বা অর্থনৈতিক জীবনের মূল পরিকাঠামো বা মূল ভিত্তি। এরা কর্ষিত জমিকে উর্বরা বলতো বা ক্ষেত্র বলতো, ক্ষেত যেটাকে বলছি, এবং কৃষককে বলা হতো কৃষ্টি। কৃষককে কি বলা হতো? কৃষ্টি বলা হতো। জীবিকা হিসেবে কৃষির পরেই ছিল পশুপালনের স্থান। তাহলে কৃষিকাজ হচ্ছে প্রধান জীবিকা এবং জীবিকা হিসাবে যদি দ্বিতীয় স্থানে কে রয়েছে যদি দেখতে চাই তাহলে আমরা দেখব যে পশুপালন। রমিলা থাপারের মতে, ডক্টর রমিলা থাপারের মতে ভারতের আগমনকালে আর্যদের প্রধান জীবিকাই ছিল পশুপালন। অর্থাৎ ডক্টর রমিলা থাপার বলছেন যে আর্যরা যখন ভারতে প্রবেশ করে তখন তারা কিন্তু কৃষিকাজের থেকেও তারা পশুপালনটাই তাদের মূল ভিত্তি ছিল জীবিকা সংগ্রহের জন্য। ঠিক আছে। ঋগ বৈদিক যুগে কারিগরি শিল্প উল্লেখযোগ্য ছিল, যেমন পশম শিল্প, নৌকা শিল্প, রথ নির্মাণ শিল্প, ধাতু শিল্প, স্বর্ণ শিল্প, মৃৎ ও চর্ম শিল্প। ঠিক আছে, এই সমস্ত শিল্পের কিন্তু উল্লেখ পাওয়া যায় ঋগ বৈদিক যুগে। এছাড়া ঋগ বৈদিক যুগে একটা বিত্তবান বণিক শ্রেণীর নাম পাওয়া যায়। খুব ইম্পর্টেন্ট, এটা খুব পরে পরীক্ষাতে। বিত্তবান বণিক শ্রেণী ঋগ্বেদে পনি নামে, পনি, ঋগ্বেদের পনি নামে একটা বিত্তবান বণিকদের বা বণিকের নাম, বিত্তবান বণিকদের উল্লেখ আছে, বণিক শ্রেণীর উল্লেখ আছে। ঠিক আছে। পনি নামটা, পনি শব্দের অর্থ কি অনেক পরীক্ষায় পড়ে। পনি মানে কি? পনি মানে হচ্ছে বণিক শ্রেণী, একটা বিত্তবান বণিক শ্রেণী। বণিক শ্রেণীকে বলা হতো পনি। কৃষিকাজে নাঙলের ব্যবহার করত, নাঙলের নাম ছিল শির। আর্যরা যে নাঙলের ব্যবহার করত, কৃষিকাজ করত, যে নাঙল ব্যবহার করে কৃষিকাজ করত, সেই নাঙলের নাম হচ্ছে শির। তালবেশয় দীর্ঘী র, শির। তালবেশয় দীর্ঘী র, শির। নেক্সট দেখো, ঋগ্বৈদিক যুগের অর্থনৈতিক জীবনে আমরা আরো একটা গুরুত্বপূর্ণ জিনিস না, আর্যদের যে বিনিময় মাধ্যম, বিনিময় প্রথার প্রধান মাধ্যম হচ্ছে গরু। গরু হচ্ছে বিনিময় প্রথার প্রধান মাধ্যম। এই সময় রাজা তিন ধরনের রাজস্ব আদায় করতেন। খুব ইম্পর্টেন্ট এটা। একটা নাম হচ্ছে বলি, 2 নম্বর হচ্ছে শুল্ক এবং 3 নম্বর হচ্ছে ভাগ। 1 নম্বর হচ্ছে বলি, 2 নম্বর হচ্ছে শুল্ক এবং 3 নম্বর হচ্ছে ভাগ। তো বৈদিক যুগে নিষ্ক এবং মনা নামে স্বর্ণ মুদ্রাও কিন্তু ব্যবহার করা হতো। এটা কিন্তু বৈদিক সভ্যতা বা আর্য সভ্যতার একটা বিশেষ বৈশিষ্ট্য যে তারা স্বর্ণ মুদ্রাও কিন্তু ব্যবহার করত।
ঠিক আছে, স্বর্ণ মুদ্রাও কিন্তু তারা ব্যবহার করত। নেক্সট দেখো, এরপর আসি পরবর্তী বৈদিক যুগের অর্থনৈতিক জীবন। পরবর্তী বৈদিক যুগে অর্থনৈতিক জীবনের একটি বড় দিক হলো বাণিজ্য। বাণিজ্য ঋগ্বৈদিক যুগে তখনও সেভাবে বিকাশ লাভ না করলেও পরবর্তী বৈদিক যুগে বাণিজ্য কিন্তু বিকাশ লাভ করেছিল, এবং এই বণিক সম্প্রদায় ছিল বংশানুক্রমিক। এই যুগে বংশানুক্রমিক বণিক সম্প্রদায় আবির্ভাব ঘটে। ব্যবসায়ী সমিতি বা গিল্ড, গিল্ড শব্দের অর্থ কি? ব্যবসায়ী সমিতি। ব্যবসায়ী সমিতি গড়ে ওঠে। এ যুগে বিনিময়ের মাধ্যম রূপে নিষ্ক মনা ছাড়াও কৃষ্ণল, কৃষ্ণল নামে এবং শতমান নামে, কৃষ্ণল এবং শতমান নামক মুদ্রার কথা কিন্তু জানা যাচ্ছে। কি কি না, বিনিময়ের মাধ্যম রূপে নিষ্ক ছাড়াও কৃষ্ণল এবং শতমান নামক দুই ধরনের মুদ্রার কথাও কিন্তু পরবর্তী বৈদিক যুগে আমরা জানতে পারি। এবং আর একটা গুরুত্বপূর্ণ তথ্য দিই, এই যুগে শ্রেষ্ঠিন নামক, আগের বারে যেমন মানে তোমার ঋগ্বৈদিক যুগে যেমন আমরা দেখেছিলাম, ঋগ্বৈদিক যুগে যেমন দেখেছিলাম পর্ণি নামে একটা বণিক শ্রেণীর সৃষ্টি হচ্ছে, এই যুগে শ্রেষ্ঠিন, পরবর্তী বৈদিক যুগে শ্রেষ্ঠিন নামক ধনী বণিক ও কুশিদিন নামক ঋণ প্রদানকারী ব্যক্তির উল্লেখ পাওয়া যায়। কুশিদিন নামক ঋণ প্রদানকারী ব্যক্তির উল্লেখ পাওয়া যায়। শ্রেষ্ঠিন নামক যেমন একটা ধনী বণিক উল্লেখ পাওয়া যাচ্ছে, সেরকম কুশিদিন নামক একটা ঋণ প্রদানকারী ব্যক্তির কিন্তু উল্লেখ পাওয়া যাচ্ছে এই পরবর্তী বৈদিক যুগে। এরপর দেখো, ঋগ বৈদিক যুগে ধর্মীয় জীবন খুব ইম্পর্টেন্ট একটা জায়গা করে নিয়েছে। ধর্মীয় জীবন আমাদের অবশ্যই জানতে হবে। যেমন ঋগ বৈদিক যুগে আর্যদের ধর্ম বিশ্বাসের মূল ভিত্তি ছিল প্রকৃতির উপাসনা করা। ঋগ বৈদিক যুগের আর্যদের মূল ধর্ম বিশ্বাসটা ছিল প্রকৃতি, মানে তারা প্রকৃতি কিন্তু ভয় পেত। হ্যাঁ, সূর্য, চন্দ্র, হ্যাঁ, তারা এগুলোকে কি মনে করতো যে দেবতার কোনো বিশেষ শক্তি, সেই জন্য তারা প্রকৃতিকে পূজা করত, আরাধনা করত। ঠিক আছে, প্রকৃতিকে তারা পুজো এবং আরাধনা করত। তো আর্যদের প্রাচীনতম দেবদেবী ছিলেন যথাক্রমে দৌ এবং পৃথিবী। দৌ এবং পৃথিবী, কি বললাম, আর্যদের প্রাচীনতম দেবদেবী ছিলেন যথাক্রমে, অর্থাৎ এই দৌ হচ্ছে দেব এবং পৃথিবী হচ্ছে দেবী, যথাক্রমে বলে দেওয়া আছে। দেখো এখানে যে প্রাচীনতম দেবতার নাম কি? দৌ, এবং প্রাচীনতম দেবীর নাম কি? না পৃথিবী, পৃথিবী। ঠিক আছে, ঋগ বৈদিক যুগে আর্যদের সর্বশক্তিমান দেবতা ছিলেন ও প্রধান দেবতা হচ্ছে যিনি ইন্দ্র, যিনি পুরন্দর নামে পরিচিত। ঋগ বৈদিক যুগের প্রধান দেবতার নাম হচ্ছে ইন্দ্র, যিনি পুরন্দর নামে পরিচিত। পুরন্দর কেন? পুরন্দর কি কারণে, ইন্দ্রকে কেন তারা পুরন্দর বলতে পারবে? ইনি হচ্ছেন পুর মানে দুর্গ বা গ্রাম বা কি বলবো এলাকা ধ্বংস করতে পারে, এমন শক্তি ছিল তার, সেই জন্য একে বলা হতো পুরন্দর। ইন্দ্র ছাড়াও উল্লেখযোগ্য বিভিন্ন দেবতা হলেন অগ্নি, এটা হচ্ছে দ্বিতীয় প্রধান দেবতা, অগ্নি, বরুণ, সোম, মরুত, পর্জন্য, সূর্য, যম, এবং দেবীরা হলেন অদিতি, উষা, সাবিত্রী, সরস্বতী। অদিতি, উষা, সাবিত্রী, সরস্বতী, এরা হলেন ঋগ বৈদিক যুগের দেবী, এবং দেবতারা হচ্ছেন অগ্নি ছাড়া, অগ্নি প্রধান, ইন্দ্র হচ্ছে প্রধান, অগ্নি, বরুণ, সোম, মরুত, পর্জন্য, সূর্য, যম প্রমুখ। তো বৈদিক ধর্মাচরণের প্রধান অঙ্গ ছিল যজ্ঞ। বৈদিক ধর্মাচরণ করার জন্য প্রধান ব্যবস্থা হচ্ছে যজ্ঞ, যাগযজ্ঞ করা। ঠিক আছে, এরপরে দেখো আমরা দেখব পরবর্তী বৈদিক যুগে ধর্মীয় জীবন কি ছিল না। পরবর্তী বৈদিক যুগে পুরোহিত শ্রেণীর মর্যাদা কিন্তু আরো বৃদ্ধি পেয়ে যায়। পরবর্তী বৈদিক যুগে পুরোহিত শ্রেণীর মর্যাদা কিন্তু আরো বৃদ্ধি পায়। ঋগ বৈদিক যুগে ইন্দ্র এবং অগ্নি স্থানচ্যুত হয়। যে স্থানটা ইন্দ্র এবং অগ্নি, ইন্দ্র হচ্ছে প্রথম প্রধান দেবতা হচ্ছে ইন্দ্র, তারপরে স্থানে নিয়েছিল অগ্নি। এরা দুজনেই কিন্তু মানুষের কাছ থেকে স্থানচ্যুত হয়, এবং প্রজাপতি ব্রহ্মা, বিষ্ণু এবং শিব শ্রেষ্ঠত্ব আসন লাভ করে পরবর্তী বৈদিক যুগে। ঠিক আছে, তাহলে ইন্দ্র এবং অগ্নিকে ছেড়ে দিয়ে মানুষ এখন ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর, এই তিনজনকে বেশি প্রাধান্য দিতে শুরু করে।
এই সময়টা কি মানুষেরা তারা জন্ম কর্মফল এবং জন্মবাদের প্রতি জনপ্রিয় হয়ে ওঠে, অর্থাৎ তারা বিশ্বাস করত যে কর্মফল বলে কিছু আছে বা জন্মান্তরবাদ বলে কিছু আছে। পরবর্তী বৈদিক সাহিত্যের সরস্বতীকে দেব মাতা বেদ মাতা বলে আখ্যা দেওয়া হয়েছে। সরস্বতীকে বেদ মাতা বলে আখ্যা দেওয়া হয়েছে কেন? মনে করা হয় যে এই সরস্বতী নদীর তীরেই বেদ রচনা করা হয়েছিল। এবং আমরা দেখব সরস্বতীকে নদীর দেবী হিসাবে কিন্তু আমরা আর্য সভ্যতায় কিন্তু বা বৈদিক যুগে কিন্তু আমরা সরস্বতীকে একজন দেবী হিসাবেও পেয়ে থাকি। পরবর্তী যুগে আমরা এখন বর্তমান মানে বৈদিক যুগে সরস্বতীকে নদ নদীর দেবী বলা হতো, এখন বর্তমানে কি করা হয় সরস্বতীকে? বলো কি দেবী? পড়াশোনার দেবী, তাই না? চলো বৈদিক যুগের দেব দেবীদের একটু নাম আমরা জেনে নেবো। এখানে ইন্দ্র হচ্ছেন প্রধান দেবতা, ইন্দ্র প্রধান দেবতা। এ কার দেবতা ছিল? বৃষ্টি, বজ্র এবং যুদ্ধের দেবতা। ইন্দ্র হচ্ছে প্রধান দেবতা, সাথে সাথে কোন কোন ডিপার্টমেন্ট ছিল এর হাতে? এর হাতে ছিল বৃষ্টি ছিল, বজ্র ছিল এবং যুদ্ধ ছিল। ঠিক আছে, তো বৃষ্টিপাত হওয়ার জন্য ইন্দ্রকে ডাকতো, বজ্রপাত থেকে রক্ষা পাওয়ার জন্য ইন্দ্রকে ডাকতো, যুদ্ধে যাওয়ার আগে ইন্দ্রকে ডাকতো। ঠিক আছে, তো এর হাতে 3টে ডিপার্টমেন্ট ছিল। ঋগ্বেদে 250টা মন্ত্র এই ইন্দ্রকে দিয়ে উৎসর্গ করা হয়েছে। সোম, নেক্সট হচ্ছে সোম। সোম হচ্ছে বৃক্ষের দেবতা। ঠিক আছে, বৃক্ষের দেবতা হচ্ছে সোম। এছাড়া সোম রস বলেও একটা পানীয় এই যুগে কিন্তু পান করা হতো। ঠিক আছে, অতীতে এলে সোম রস দিয়ে অতিথিকে আপ্যায়ন করা হতো। 3 নম্বর হচ্ছে পৃথিবী বা অদিতি। এটা দেবী মাতা নামে পরিচিত এবং ভূমির দেবী। পৃথিবী বা অদিতি ভূমির দেবী। এরপরে চলে আসো দৌ। দৌ হচ্ছে দেবতাদের পিতা। দৌ হচ্ছে দেবতাদের পিতা। অগ্নি হচ্ছে দ্বিতীয় প্রধান দেবতা, মানে ইন্দ্রের পরই হচ্ছে অগ্নিস্থান। একে আগুনের দেবতা এবং ঋগ্বেদে 200টা মন্ত্র অগ্নিকে দিয়ে উৎসর্গ করা হয়েছে। সরস্বতী হচ্ছে নদীর দেবী। মরুত হচ্ছে ঝড়ের দেবতা, ঝড় বা বায়ু। পার্জন্য হচ্ছে বৃষ্টির দেবতা এবং বরুণ হচ্ছে জলের দেবতা। পার্জন্য হচ্ছে বৃষ্টির দেবতা এবং বরুণ হচ্ছে জলের দেবতা। এছাড়াও খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস তোমাদেরকে জানিয়ে রাখি, যে সাবিত্রী দেবী সাবিত্রী, এই দেবী সাবিত্রীকে আমাদের যে ঋগ্বেদে যে গায়ত্রী মন্ত্র আছে, সেই গায়ত্রী মন্ত্র সাবিত্রীর উদ্দেশ্যে করা। ঋগ্বেদে যে গায়ত্রী মন্ত্র দেবী সাবিত্রীর উদ্দেশ্যে করা। এবং পুষাণ একজন দেবতা, ইনি জঙ্গল পথের প্রভু। মানে অনেক সময় হয়তো আর্যরা জঙ্গলে পশু শিকার করতে গিয়ে জঙ্গলে হারিয়ে যেত বা সেখান থেকে বেরিয়ে আসতে পারতো না, বা বাঘ ভাল্লুক এদের খেয়ে নেওয়ার মানে যদি সেখান থেকে তার হাত থেকে বাঁচতে যেত, তখন জঙ্গলের পথের প্রভু, মানে রাস্তাকে আমরা অনেক সময় রাস্তায় বেরোই না, অনেক সময় ঠাকুর দেবতাদের ডেকে বেরোয়, তো রাস্তায় বেরোতে গেলে রাস্তায় যাতে রক্ষা করার জন্য পুষাণ নামক একজন দেবতাকে তারা কিন্তু পূজা করত। রাস্তা ও গবাদি পশুর রক্ষক বলা হতো পুষাণকে না রাস্তা ও গবাদি পশুর রক্ষক। ঠিক আছে, তো আমরা আজকে পর্যন্তই থাকলো। নেক্সট দিন যেটা শুরু হবে সেটা হচ্ছে বৈদিক সাহিত্য। ঠিক আছে, নেক্সট দিন শুরু হবে বৈদিক সাহিত্য। ঠিক আছে, থ্যাংক ইউ, গুড নাইট সকলকে।